হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 12-এর ওহমস ল এই পর্যায়ে আমরা হচ্ছে যে রেজিস্ট্যান্স সম্পর্কে ইতিমধ্যে জেনেছি। তো আজকে আমরা রেজিস্ট্যান্স কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেই বিষয়তে আমরা আলোচনা করব। অর্থাৎ আজকের আমাদের আলোচ্য বিষয় হলো ডিপেন্ডেন্স অব রেজিস্ট্যান্স, অর্থাৎ রোধের নির্ভরশীলতা। কোন কোন বিষয়ের ওপর রোধ নির্ভর করে তা আমরা আজকে জানব। প্রথম কথা হচ্ছে যে আমরা যদি এইভাবে বিষয়টাকে ভাগ করি যে রোধ দুটো বিষয়ের ওপরেতে নির্ভর করে, মূলত একটা হচ্ছে ইন্টারনাল ফ্যাক্টর আর একটা হচ্ছে এক্সটার্নাল ফ্যাক্টর। এখন ইন্টারনাল ফ্যাক্টর মানে কি? মানে হচ্ছে ওই পরিবাহীর যে নিজস্ব ধর্ম তার ওপর কিভাবে ডিপেন্ড করে, আর এক্সটার্নাল ফ্যাক্টর মানে ওই পরিবাহীর ওপর যে বাহ্যিক প্রভাব, অর্থাৎ তাপমাত্রা, চাপ, ম্যাগনেটিক এফেক্ট, লাইট ইত্যাদির ওপর ডিপেন্ড করে কিনা। এটা এই দুটো বিষয়। তাহলে একটা প্রথমত হচ্ছে ইন্টারনাল ফ্যাক্টর, যে বিষয়টা হচ্ছে যে আমরা পরিবাহীর নিজস্ব যে ধর্মগুলো রয়েছে, অর্থাৎ পরিবাহীর আকৃতির ওপর এবং পরিবাহীর মেটেরিয়ালের ওপর। আরেকটা হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে যে এক্সটার্নাল ফ্যাক্টর। তাহলে আমরা প্রথমে ইন্টারনাল ফ্যাক্টর কি কি বিষয়ের ওপর নির্ভর করে। তাহলে রেজিস্ট্যান্স দুটো জিনিসের ওপর ডিপেন্ড করে, এক ইন্টারনাল ফ্যাক্টর আর দুই হচ্ছে এক্সটার্নাল ফ্যাক্টর। ইন্টারনাল ফ্যাক্টরের মধ্যে তিনটে জিনিস আছে। এক, লেংথ অফ দি কন্ডাক্টর, আচ্ছা আমি একটু দূর থেকে লিখছি, লেংথ of the conductor, number 2, cross sectional area of the conductor, আর 3 নম্বর হচ্ছে মেটেরিয়াল বা নেচার অফ দ্য মেটেরিয়াল, নেচার অফ দি মেটেরিয়াল অফ দ্য কন্ডাক্টর। তাহলে তিনটে জিনিসের ওপর ডিপেন্ড করছে ইন্টারনাল ফ্যাক্টর, লেংথ অফ দ্য কন্ডাক্টর, ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য কন্ডাক্টর এন্ড নেচার অফ দ্য মেটেরিয়াল। আর এক্সটার্নাল ফ্যাক্টরের ওপর ডিপেন্ড করছে কি কি? মেনলি দেখবে এক্সটার্নাল ফ্যাক্টরের কথাটা ওহমস ল এর শুরুতেই আমরা পেয়ে গেছি, যে তাপমাত্রা এবং অন্যান্য ভৌত অবস্থা। আমি আগের দিনই বলেছিলাম যে তাপমাত্রা এবং অন্যান্য অবস্থা মানে শুধু তাপমাত্রাটাকে উল্লেখ করা হয়েছে, বাদবাকি ভৌত অবস্থা প্রপোর্ট ওগুলোকে বলা হয়নি। তার কারণ ওগুলোর এফেক্টটা সার্বজনীন নয় এবং ওগুলোর এফেক্ট খুব কম। স্বাভাবিকভাবেই হচ্ছে শুধু তাপমাত্রার ওপরটাই আমরা বেশি করে আলোচনা করব, তাপমাত্রার বিষয়টা। তাই জন্য আমরা এখানে মূলত হচ্ছে তাপমাত্রা আমরা কয়েকটা ফ্যাক্টর লিখতে পারি। যেমন 1 নম্বর হচ্ছে টেম্পারেচার, 2 নম্বর হচ্ছে প্রেসার, 3 নম্বর হচ্ছে লাইট, 4 নম্বর হচ্ছে ম্যাগনেটিক এফেক্ট ইত্যাদি। তো আমরা প্রথমে ইন্টারনাল ফ্যাক্টরটা আমরা আলোচনা করব। এক্সটার্নাল ফ্যাক্টরের মূল আলোচনাটা হবে টেম্পারেচারের উপর, বাদবাকি প্রেসার, লাইট এবং ম্যাগনেটিক এফেক্ট জাস্ট একটা ইনফরমেশন হিসাবে আলোচনাটা হবে। তো ইন্টারনাল ফ্যাক্টর যেগুলো, অর্থাৎ লেংথ অফ দ্য কন্ডাক্টর, ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য কন্ডাক্টর, নেচার অফ দ্য মেটেরিয়াল। তো আমরা তাহলে এই বিষয়টা প্রথম আলোচনা করছি। আমি এই অংশগুলো, ফ্যাক্টরগুলো মুছে দিচ্ছি। তাহলে প্রথমে আমরা বলবো লেংথ অফ দ্য কন্ডাক্টর।
লেংথ অফ দ্য কন্ডাক্টর, প্রথম ফ্যাক্টর হচ্ছে লেংথ অফ দ্য কন্ডাক্টর। একটা পরিবাহীর মধ্য দিয়ে কতটা কারেন্ট যাবে সেটা কিন্তু তার লেংথের ওপরেতে ডিপেন্ড করছে। অর্থাৎ লেংথ যত মানে ছোট হবে তত বেশি কারেন্ট ফ্লো হবে। বেশি মানে বেশি মানের কারেন্ট, তার মানে স্বাভাবিকভাবেই কারেন্ট যদি বেশি ফ্লো হয় তার মানে কি হবে না, তার মানে হচ্ছে রোধ কমে যাবে। তাই আমরা বলতে পারি লেংথ অফ দ্য কন্ডাক্টর একটা বড় বিষয়। তো লেংথ অফ দ্য কন্ডাক্টর আমরা এগুলো এই মুহূর্তে এক্সটার্নালি অর্থাৎ উপরে আমরা আলোচনা করছি, কিন্তু এরপরে যখন আমরা ইন্টারনাল বিষয়ে এই বিষয়গুলোর উপর দিয়ে ঢুকবো তখন আমরা বুঝতে পারবো যে লেংথের ওপর কিভাবে ডিপেন্ড করছে। আমরা এখনো এটা এক্সটার্নালি আমরা বুঝে নিচ্ছি এক্সপেরিমেন্টালি, যে তার মানে লেংথ অফ দ্য কন্ডাক্টরের ওপর ডিপেন্ড করে ইফ আর ইজ দ্য রেজিস্ট্যান্স অফ এ কন্ডাক্টর অফ লেংথ এল দেন আর ইজ প্রপোর্শনাল টু এল। অর্থাৎ লেংথ যত বড় হবে তত তার রোধ হচ্ছে বেশি হবে। অর্থাৎ লেংথ যত বড় হবে মানে বেশি বড়, ধরো তার লম্বা তার, যত লম্বা তার হবে তার রেজিস্ট্যান্স তত বেশি হবে। তার মানে রেজিস্ট্যান্স বেশি হওয়া মানে কারেন্ট ফ্লো কম হবে, ভি যদি এক থাকে। ঠিক আছে, তাহলে লেংথের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল। দু নম্বর হচ্ছে যে এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া। আমরা যদি এ বলি, কোন একটা রেজিস্ট্যান্সের যদি ক্রস সেকশনাল এরিয়াকে আমরা এ বলি, তাহলে আর ইজ ডিপেন্ডস অন এ লাইক দিস, অর্থাৎ ইনভার্সলি প্রপোর্শনাল। বিষয়টা কেমন না, অনেকটা জলের পাইপের মতো। সরু নলের মধ্য দিয়ে কম জল যায়, মোটা নল মানে ক্রস সেকশন এরিয়া বেশি, মোটা নলের মধ্য দিয়ে বেশি জল যায়। এখন জল যাওয়াটাকে যদি আমরা কারেন্টের সঙ্গে তুলনা করি তাহলে এটা আমরা বুঝতে পারি যে যত ক্রস সেকশনাল এরিয়া অর্থাৎ মোটা তার হবে তত বেশি হচ্ছে কারেন্ট যাবে, তার মানে তত রোধ হচ্ছে কমে যাবে। তার মানে এ যত বাড়বে আর তত কমবে, অর্থাৎ যত মোটা তার হবে তো রোধ তত কম হবে। তো তাহলে আমরা দুটো ইন্টারনাল ফ্যাক্টরের উপর ডিপেন্ডেন্স দেখলাম, আর ইজ প্রপোর্শনাল টু এল অ্যান্ড আর ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু এ। এখন এই দুটোকে যদি আমরা কম্পাউন্ডেড করি তাহলে আর ইজ প্রপোর্শনাল টু এল বাই এ, আর ইজ প্রপোর্শনাল টু এল বাই এ। এখন আর ইজিকলস টু, আমরা প্রপোর্শনাল চিহ্ন তুলে দিয়ে যারা ইজিকলস টু নিয়ে আসি সাম কনস্ট্যান্ট, যখন ইজিকলস টু নিয়ে আসবো তখন কনস্ট্যান্ট এসে যাবে এল বাই এ। এই যে কনস্ট্যান্টটা, এই কনস্ট্যান্টটাই হচ্ছে যে মেটেরিয়ালের ওপর ডিপেন্ড করে, কারণ একই লেংথের একই ক্রস সেকশনাল এরিয়ার বিভিন্ন মেটেরিয়াল যদি আমরা নিই তাহলে আর বিভিন্ন হবে। আর কেন বিভিন্ন হবে না, এ কে বিভিন্ন হওয়ার জন্য। তাই কেটাকে বলা যেতে পারে মেটেরিয়ালের উপাদানের ওপরেতে ডিপেন্ড করে। তাহলে আর ইজিক্যালস টু কে ইন্টু রো এল বাই এ। এখন লক্ষ্য করে দেখো যে একই লেংথ এবং একই ক্রস সেকশনে কে এর মান যত বেশি হবে আর এর মান তত বেশি হবে। কে এর মান যত বেশি হবে আর এর মান তত বেশি হবে। তার মানে কেটা একটা রেজিস্ট্যান্সেরই একটা মানে রেজিস্ট্যান্সের মতোই একটা কাজ করছে। তার মানে কেটা হচ্ছে পরিবাহীর রোধকে বাড়িয়ে দিচ্ছে। যদি এল বাই এ ধ্রুবক থাকে কে বাড়লে আর বাড়বে। তার মানে কে ধ্রুবকটা এমন যেটা আর কে বাড়ায়, যেটা আর কে হচ্ছে বাড়ায়। তো এবারে কেটাকে যদি আমরা ডিফাইন করি, আমরা যদি সংজ্ঞায়িত করি, তাহলে দেখো ইফ এল ইজিক্যালস টু 1, এ ইজিক্যালস টু 1, দেন আর ইজিক্যালস টু কে। তার মানে কি হচ্ছে, তার মানে একক দৈর্ঘ্যের যদি একটা পরিবাহী নেওয়া হয় যার ক্রস সেকশনাল এরিয়া মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে একক, তাহলে পরে তার যে সেই পরিবাহীর যা রোধ, সেই রোধটা কে এর সঙ্গে সমান, সেই রোধটা কে এর সঙ্গে সমান। যেহেতু এটা এককের ওপর নির্ভর নেওয়া হচ্ছে, অর্থাৎ একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদ যুক্ত কোনো পরিবাহীর দুই প্রান্তের যা রোধ সেটা হচ্ছে কে এর সঙ্গে সমান।
তাই এই কেটাকে আমরা বলি রেজিস্টিভিটি। কেটাকে আমরা কি বলি? রেজিস্টিভিটি। রেজিস্টিভিটি বা এটাকে আমরা কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্সও বলতে পারি, অর্থাৎ বাংলায় বললে এটাকে বলা হয় রোধাঙ্ক। কেটাকে আমরা রোধাঙ্ক বলি। এখন এই রোধাঙ্ককে প্রকাশ করার জন্য একটা নির্দিষ্ট চিহ্ন আমরা ব্যবহার করি গোটা বিশ্বব্যাপী আমরা বিজ্ঞানের চর্চা করার ক্ষেত্রে। এই রোধাঙ্ককে আমরা কে না বলে আমরা এটাকে রো দিয়ে প্রকাশ করা হয়, রো দিয়ে প্রকাশ করা হয়। তাই আলটিমেটলি এই ফর্মুলাটা গিয়ে দাঁড়ায় আর ইজিক্যালস টু রো এল বাই এ। এর জায়গায় রো বসানো হলো, রো এল বাই এ। এই রোটা তাহলে হচ্ছে রোধাঙ্ক বা রেজিস্টিভিটি। তার মানে দেখো, রোধাঙ্ক বা রেজিস্টিভিটির সংজ্ঞা অনুযায়ী একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদ যুক্ত কোনো পরিবাহীর যে দুটো তল যারা একক দৈর্ঘ্যে রয়েছে, একক প্রস্থচ্ছেদ যুক্ত তল দুটো তারা একক দৈর্ঘ্যে যারা রয়েছে তাদের মধ্যেকার যে রোধ, এই যে রোধ, সেটাই হচ্ছে রোধাঙ্ক। তো এইটা আমরা রো দিয়ে প্রকাশ করি, তাহলে আর ইজিক্যালস টু রো এল বাই এ। তার মানে এখন এইখানে আমরা আরেকটা জিনিস এখানে দেখাতে পারি যে ইতিমধ্যে ধরো আমরা বলি যে এর এককগুলো দেখো আমাদের জানা। আমরা এইটা যদি করি, আর হচ্ছে রেজিস্ট্যান্স, এর একক হচ্ছে ওম। এল হচ্ছে, আমি যদি এসআই পদ্ধতি ধরি, এল হচ্ছে মিটার আর এ হচ্ছে মিটার স্কোয়ার। এল হচ্ছে মিটারের স্কোয়ার। তো তাহলে আমরা এখানে দেখো লক্ষ্য করে আর ইজিক্যালস টু রো এল বাই এ। তো আমরা তাহলে একটু এখানে মুছে দিচ্ছি আমি। R is equals to rho L by A or rho is equals to RA by L. RA by L. এখন তার মানে এ হচ্ছে ওহম, এ হচ্ছে মিটার স্কোয়ার আর এ হচ্ছে মিটার। তাহলে একটা কেটে গেল, তার মানে রইল ওহম মিটার। ওহম মিটার অর্থাৎ রোধাঙ্কের একক হচ্ছে ওহম মিটার। এখন যদি আমরা দৈর্ঘ্যের একককে সেন্টিমিটার ধরি, তাহলে পরে রোধের একক হবে এটা ওহম ইন্টু সেন্টিমিটার স্কোয়ার বাই সেন্টিমিটার। তার মানে ওহম সেন্টিমিটার, ওহম সেন্টিমিটার এটা হতে পারে। তার মানে ওহম মিটার, আমরা যদি এসআই পদ্ধতি, ওহম মিটার মানে কি? তার মানে 1 মিটার দৈর্ঘ্যের এবং 1 মিটার প্রস্থচ্ছেদের কোনো পরিবাহীর দুই প্রান্তের যা রোধ, সেই রোধটাকে বলা হবে একক রোধাঙ্ক। তার মানে 1 ওহম সেন্টিমিটার, মানে ওর রোধাঙ্ক একক, তার মানে 1 ওহম সেন্টিমিটার। ঠিক অনুরূপ ভাবে এই ওহম মিটার, ওহম মিটার আর ওহম সেন্টিমিটারকেও ঠিক সেই একইভাবে বলবো যে একক দৈর্ঘ্য অর্থাৎ 1 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 1 সেন্টিমিটার স্কোয়ার ক্ষেত্রফল যুক্ত কোনো প্রস্থচ্ছেদের কোনো পরিবাহীর যে রোধ দুই প্রান্তের, তাকে আমরা বলছি 1 ওহম সেন্টিমিটার। এখন এইবার একক দৈর্ঘ্য আর একক প্রস্থচ্ছেদ, তা এটা তো আমরা একটা হতে পারে যে একক দৈর্ঘ্য আর একক প্রস্থচ্ছেদে তোমার হচ্ছে, তার মানে একটা একক ঘনক ভাবতে পারি। একক দৈর্ঘ্য আর একক প্রস্থচ্ছেদ নিলে তো একটা একক ঘনক হতে পারে। তার মানে আমরা এভাবেও সংজ্ঞাটাকে অনেক সময় বলি যে একক ঘনকের যা রোধ, কোনো একটা নির্দিষ্ট মেটেরিয়ালের একক ঘনকের যা রোধ, সেই মানে দুই প্রান্তের যা রোধ, সেটা কি আমরা বলি রোধাঙ্ক। এখন এটা নিশ্চিতই বোঝা যাচ্ছে যে রোধাঙ্ক কিন্তু পরিবাহীর দৈর্ঘ্য প্রস্থচ্ছেদের ওপর নির্ভর করে না। রোধাঙ্ক হচ্ছে যে পরিবাহী আমি ব্যবহার করছি, দ্য মেটেরিয়াল অফ দ্য কন্ডাক্টর, তার ওপরেতে হচ্ছে ডিপেন্ড করে। তো তার মানে এখানে আমরা এইটা দেখলাম। এখন প্রশ্ন হচ্ছে তাহলে রোধাঙ্ক মানে আমি দেখলাম যে একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদ যুক্ত কোনো পরিবাহীর যে রোধ। এখন রোধের উল্টো কি? রোধ মানে যার বেশি রোধ তার পরিবাহিতা কম, যার কম রোধ তার পরিবাহিতা বেশি, অর্থাৎ রোধের অপোজিট হচ্ছে পরিবাহিতা। তাই আমরা বলতে পারি যে মেটেরিয়ালের রোধাঙ্ক বেশি তার পরিবাহিতা কম, যে মেটেরিয়ালের রোধাঙ্ক কম তার পরিবাহিতা বেশি। তাই আমরা বলতে পারি, আমরা পরিবাহিতা বলে একটা নতুন টার্ম আনতে পারি, পরিবাহিতা। পরিবাহিতা একে আমরা সিগমা দিয়ে প্রকাশ করি, সিগমা। তো সিগমা সমান হচ্ছে 1 বাই রো, সিগমা সমান হচ্ছে 1 বাই রো। তার মানে এই ফর্মুলায় আমরা আর ইজিক্যালস টু
এটা লিখেছিলাম রো এল বাই এ, রো এর জায়গায় 1/σ, তার মানে L/σ a। এই সিগমাটাকে আমরা বলতে পারি পরিবাহিতাঙ্ক, একে আমরা বলতে পারি, সরি এটা পরিবাহিতাঙ্ক, পরিবাহিতা নয়, কন্ডাক্টিভিটি। এখানে যেমন রেজিস্টিভিটি, এখানে কন্ডাক্টিভিটি, L/σ a। তো ঠিক অনুরূপ ভাবে আমরা যদি সিগমার একক আমরা বার করি, দেখো সিগমা ইজিক্যালস টু, সরি এখানে আমরা দেখতে পাচ্ছি R ইজিক্যালস টু L/σ a, or সিগমা ইজিক্যালস টু L/RA। তাহলে আমি যদি এসআই পদ্ধতিতে করি তাহলে মিটার, আর এটা হচ্ছে ওহম, আর এটা হচ্ছে মিটার স্কোয়ার। তো তার মানে আমরা ওপরে একটা এটা কেটে গেল, তার মানে 1/ওহম ইন্টু মিটার। তো এটাকে আমরা যদি ওপরে তুলে দিই, ওহম ইনভার্স মিটার ইনভার্স, ওহম ইনভার্স মিটার ইনভার্স, তার মানে সিগমার একক হচ্ছে ওহম ইনভার্স মিটার ইনভার্স। অনেক সময় আমরা সিগমার একটা আলাদা একক এটা ব্যবহার করি, কিরকম, যেহেতু এটা এই যে এরকম একটা রিলেশন সিগমা ইজিক্যালস টু 1/ρ, তাই এককটাকে আমরা ঘুরিয়ে লিখি। দেখো রোধাঙ্কের এককে ওহম ব্যবহার করা হয়, আমি এর আগেও বলেছি যে রোধের একক হচ্ছে ওহম, আর সিগমা আমরা পরিবাহিতাকে বলেছি জি। জি ইজিক্যালস টু, যেহেতু রোধ আর পরিবাহিতা হচ্ছে উল্টো, ইনভার্স, তাই এদিক থেকে এককটাকে আমরা বলি ও এইচ এম ওহম, আর এটা হবে এম এইচ ও মো। তার মানে আমরা তো জানি যে জি ইজিক্যালস টু 1/R, তার মানে 1/ওহম, তার মানে ওহম ইনভার্স, তার মানে ওহম ইনভার্স মানে এম এইচ ও মো। তাই আমরা সিগমার এই এককটাকে এরকমও লিখতে পারি মো মিটার ইনভার্স বা মো সেন্টিমিটার ইনভার্স, যদি আমরা দৈর্ঘ্যের এককটাকে সেন্টিমিটার ধরি। তাহলে আমরা দেখতে পেলাম যে এক্সটার্নাল ফ্যাক্টর এবং ইন্টারনাল ফ্যাক্টরের ওপর এইগুলো হচ্ছে ডিপেন্ড করছে। অর্থাৎ কিনা আমরা দেখতে পাচ্ছি দৈর্ঘ্যের ওপর ডিপেন্ড করছে, পরিবাহী প্রস্থচ্ছেদের ওপর ডিপেন্ড করছে, এবং পরিবাহী মেটেরিয়ালের ওপরেতে ডিপেন্ড করছে। তো এখানে আরেকটা জিনিস একটু বোঝা যেতে পারে, সেটা হচ্ছে যে আমরা যদি বার করি, আমরা যদি মাত্রা বার করি, ধরো রো এর মাত্রা যদি আমরা বার করি, দেখো আমরা রো ইজিক্যালস টু RA/L, তাই তো, RA/L। এখন আর এর মাত্রা আমাদের এর মাত্রা জানা আছে, এল এর মাত্রা জানা আছে, তার মানে আমি যদি আর এর মাত্রাটা বাদ দিই, এর মাত্রা হচ্ছে L², এটা হচ্ছে L, কিন্তু আর এর মাত্রা কত? আর এর মাত্রা যদি আমরা না জানি তাহলে আমরা একটু জেনে নিতে পারি। আর ইজিক্যালস টু আমরা জানি V/I ওহমের সূত্রানুযায়ী। এবার ভি মানে আবার W/Q, অর্থাৎ এরকম একটা ফর্মুলা আছে আমাদের W ইজিক্যালস টু VQ, যেখানে Q হচ্ছে আধান, V হচ্ছে বিভব, তাহলে বিভবের মাত্রা হচ্ছে W/Q। তাহলে এখানে যদি আমরা বসিয়ে দিই W/Q মানে QI, এবার W মানে কৃতকার্যের ইউনিট কি, মাত্রা কি mL² T⁻⁻², ডিভাইডেড বাই Q মানে IT ইন্টু I, তার মানে কি দাঁড়ালো mL² যেমন ওপরে ছিল থাকলো, এখানে একটা T আছে ওপরে গিয়ে মাইনাস হয়ে গেল, তার মানে T⁻⁻3, আর I দুটো I² ওপরে গেলে I⁻², তার মানে এটা হচ্ছে আর এর মাত্রা mL² T⁻⁻3 I⁻²। আমরা এখানে বসিয়ে দেব, তাহলে mL² T⁻⁻3 I⁻² ইন্টু L²/L, তার মানে একটা L কেটে যাচ্ছে, তার মানে আলটিমেটলি কত হলো, 2 আর 2 4, তা থেকে একটা বাদ 3, তার মানে আলটিমেট হলো mL³ T⁻⁻3 I⁻²। এইটা হচ্ছে রোধাঙ্কের মাত্রা mL³ T⁻⁻3 I⁻²। তাহলে পরে সিগমা অর্থাৎ পরিবাহিতাঙ্কের মাত্রা কি হবে 1/ρ,
তার মানে 1 এর মাত্রা অর্থাৎ এম এল কিউব টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -2। তার মানে সব ওপরে যদি তুলে দেওয়া হয় এম ইনভার্স এল টু দি পাওয়ার -3 টি কিউব আই স্কোয়ার। এটা হচ্ছে রোধাঙ্কে পরিবাহিতাঙ্কের মাত্রা এম ইনভার্স এল টু দি পাওয়ার -3 টি কিউব আই স্কোয়ার। এটা হলো রোধাঙ্কের পরিবাহিতাঙ্কের মাত্রা। তাহলে আমরা এখানে ইন্টারনাল ফ্যাক্টর গুলো কিভাবে ডিপেন্ড করছে তা আমরা দেখলাম। এইবারে আমরা এক্সটার্নাল ফ্যাক্টরের উপর আলোচনাটা করব। আমি এক্সটার্নাল ফ্যাক্টরের উপর মূলত হচ্ছে টেম্পারেচারের কথা বলেছিলাম, তারপরে হচ্ছে তোমার হচ্ছে যে প্রেশার, ম্যাগনেটিক এফেক্ট, লাইট ইত্যাদির কথা বলেছিলাম। এবং আমি বলেছিলাম যে মূলত টেম্পারেচারের ওপরেতে মূলত ডিপেন্ডেন্সটা থাকে এক্সটার্নাল ফ্যাক্টরের মধ্যে। তোমার প্রেশার এবং হচ্ছে যে ম্যাগনেটিক এফেক্ট বা এলইডির ওপর, মানে এলইডি না, লাইটের ওপরেতে ডিপেন্ডেন্সটা খুব অল্প এবং খুব কম ক্ষেত্রে এটা দেখা যায়। আমরা সেই জন্যে আমি টেম্পারেচার ফ্যাক্টরটাকে পরে আলোচনা করব। আমি এগুলো একটুখানি বলে নিই। প্রথমত হচ্ছে প্রেশারের ওপরেতে তোমার সাধারণত খুব অল্প মেটালের ক্ষেত্রে মানে পরিবর্তন হয় না বললেই চলে। সামান্য ক্ষেত্রে প্রেশার বাড়ালে, কিছু কিছু ক্ষেত্রে প্রেশার বাড়ালে দেখা যায় যে রেজিস্ট্যান্স হচ্ছে সামান্য বাড়ছে। কিন্তু যেটা খুব উল্লেখযোগ্য একটা বিষয়, যেটাকে আমরা পরবর্তীকালে কাজে লাগাবো বা আমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সে আমরা কাজে লাগাবো, এক ধরনের রেজিস্ট্যান্স আমরা ল্যাবে তৈরি করি, আমরা ল্যাবে কাজ করি, সেটা হচ্ছে কার্বন রেজিস্ট্যান্স। কার্বনের একটা প্রপার্টি রয়েছে। কার্বন মানে সেখানে তোমরা জানো যে কার্বনের ভেতরে অনেক বায়ু প্রকোষ্ঠ থাকে। তো এই কার্বনের কতগুলো নিয়ে মানে স্লাইস নিয়ে আমরা যদি একটা রেজিস্ট্যান্স তৈরি করি, তাহলে পরে তার একটা রেজিস্ট্যান্স, কার্বন তো কন্ডাক্টর। এখন কার্বনের যদি আমরা প্রেশার বাড়িয়ে দিই, কার্বনের ওপরেতে যদি চাপ বাড়িয়ে দিই, তাহলে দেখা যায় রেজিস্ট্যান্স হচ্ছে কমে যাচ্ছে। তার মানে এইটা আমরা কিন্তু ল্যাবে কাজ করার ক্ষেত্রে ব্যবহার করি, যে কার্বনের ওপর প্রেশার বৃদ্ধি করলে তার রেজিস্ট্যান্স কমে যায়। এটা একটা ভীষণ ইউনিক একটা ফিচার এবং আমাদের প্র্যাকটিক্যালি আমরা এটা ইউজ করি। কিন্তু অন্যান্য ক্ষেত্রে, মেটালের ক্ষেত্রে সাধারণত প্রেশারের ওপর খুব একটা ডিপেন্ডেন্স আমরা করি না। দ্বিতীয়ত যেটা বলবো সেটা হচ্ছে যে লাইট। সাধারণভাবে যে কোনো মেটেরিয়ালের ক্ষেত্রে লাইটের ওপর খুব একটা ডিপেন্ডেন্স নেই। তো দেখা যায় একমাত্র সেলেনিয়াম ধাতু যারা হচ্ছে লাইট পড়লে তাদের রেজিস্ট্যান্সের পরিবর্তন হয়। সাধারণত দেখা যায় লাইট যদি ইনক্রিজ করা হয় তাহলে রেজিস্ট্যান্স হচ্ছে মানে ইন্টেন্সিটি অফ লাইট যদি বাড়ানো হয়, সেলেনিয়াম ধাতুর উপরে যদি ফেলা হয় এবং ইন্টেন্সিটি বাড়ানো হলে সেক্ষেত্রে কিন্তু রেজিস্ট্যান্স হচ্ছে ডিক্রিজ করে, অর্থাৎ পরিবাহিতা বেড়ে যায়। তো এরকম কিছু আছে। তো এটা একটা বিষয়। আবার অর্ধপরিবাহীর ক্ষেত্রে ধরো এলইডি যখন তৈরি করা হয়, ফটোডায়োড যখন তৈরি করা হয়, সেক্ষেত্রে কিন্তু লাইট বাড়ালে সেক্ষেত্রে কিন্তু রেজিস্ট্যান্স কমে যায়। সেটা একটা অন্য রকম ইউজ আছে। তো এই হচ্ছে লাইট ডিপেন্ডেন্ট। আমরা এই ধরনের রেজিস্ট্যান্সকে সাধারণত এলডিআর বলি, লাইট ডিপেন্ডেন্ট রেজিস্ট্যান্স। এরপরে হচ্ছে ম্যাগনেটিক এফেক্ট। ম্যাগনেটিক এফেক্টের খুব একটা পরিবর্তন মানে সাধারণ ক্ষেত্রে পরিবর্তন দেখা যায় না। তবে যেমন আমরা বলতে পারি বিসমাথ বলে একটা ধাতু আছে, যার ওপর ম্যাগনেটিক ইন্টেন্সিটি যদি, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডে রাখা হয় এবং ম্যাগনেটিক ইন্টেন্সিটি যদি বাড়ানো হয়, তাহলে রেজিস্ট্যান্স হচ্ছে ইনক্রিজ করে। এবং এটাও একটা প্র্যাকটিক্যাল মানে আছে, মানে ইউটিলিটি আছে, যেটা হচ্ছে যে আমরা ওই করে কি বলে ফিল্ড ইন্টেন্সিটি মাপার ক্ষেত্রে আমরা হচ্ছে বিসমাথ ধাতুকে ফিল্ডের মধ্যে, ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রেখে তার রেজিস্ট্যান্সের পরিবর্তন ঘটিয়ে আমরা হচ্ছে ফিল্ড ইন্টেন্সিটি মাপতে পারি। তো এইগুলো খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নয়, এগুলো একটা খুব মাইনর বিষয়, যেটা তোমাদের সিলেবাসে এগুলো নিয়ে খুব বেশি আলোচনা নেই। মূল যেটা আমরা এখানে এবার লাস্ট ফ্যাক্টরটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ডিপেন্ডেন্স অফ টেম্পারেচার। রেজিস্ট্যান্স টেম্পারেচারের ওপর কিরকম ডিপেন্ড করে, তো সেই বিষয়টা আমরা এখন আলোচনার মধ্যে আনবো। তাহলে প্রথমেই বলি ডিপেন্ডেন্স অফ রেজিস্ট্যান্স
of resistance on temperature. টেম্পারেচারের ওপরেতে রেজিস্ট্যান্স কিরকম ডিপেন্ড করে। আমি যদি খুব সাধারণভাবে যুক্তি দিয়ে বলি যে ধরো টেম্পারেচার একটা আমরা ধাতুর ক্ষেত্রে যদি বলি, ধাতুর ক্ষেত্রে টেম্পারেচার বাড়ালে সাধারণভাবে ইনক্রিজ করে, মানে তোমার রেজিস্ট্যান্স বাড়ে, কিন্তু অধাতুর ক্ষেত্রে এটা আবার কমে। এখন কি কারণে বাড়ে? আমি যদি বলি যে ধাতুর ক্ষেত্রে আমরা ড্রিফট ভেলোসিটির কনসেপ্ট থেকে বলতে পারি যে ধাতুর টেম্পারেচার বাড়ালেও ফ্রি ইলেকট্রনের সংখ্যা খুব একটা পরিবর্তন হয় না, কিন্তু ফ্রি ইলেকট্রনের যে ভেলোসিটি, থার্মাল ভেলোসিটি অনেক বেড়ে যায়, ফলে কলিজন বাড়ে। আর কলিজন বাড়লে কি হয় না, বাধাপ্রাপ্ত হবে, তাহলে স্বাভাবিকভাবেই হচ্ছে রেজিস্ট্যান্স বেড়ে যায়। তো তার মানে সোজা কথায় ধাতুর ক্ষেত্রে আমরা বলতে পারি যে টেম্পারেচার বাড়ালে রেজিস্ট্যান্স বেড়ে যায়। তো কিন্তু অধাতুর ক্ষেত্রে কিন্তু অর্ধপরিবাহীর ক্ষেত্রে কি হয়, ধরো জার্মেনিয়াম, সিলিকন ইত্যাদির ক্ষেত্রে এখানে দুটো ঘটনা ঘটে। এক নম্বর হচ্ছে টেম্পারেচার যদি বাড়ানো হয় তাহলে ধাতুগুলোর থার্মাল ভেলোসিটি ফ্রি ইলেকট্রনগুলোর থার্মাল ভেলোসিটি যেমন বেড়ে যায়, সেই কারণে সংঘর্ষ বেড়ে যায় এবং রেজিস্ট্যান্স বেড়ে যায়। অন্যদিকে টেম্পারেচার বাড়ালে অর্ধপরিবাহীর ক্ষেত্রে এন অর্থাৎ প্রতি একক আয়তনে ইলেকট্রন এবং হোলসের সংখ্যা অনেক বেড়ে যায়, এবং ইলেকট্রন আর হোলসের সংখ্যা বাড়লে তোমরা জানো যে আমরা ইতিমধ্যে করেছি I = NeVd, অর্থাৎ এন এর সঙ্গে আই ডাইরেক্টলি প্রপোর্শনাল, এন যত বাড়বে আই তত বাড়বে, আর আই বাড়া মানে রেজিস্ট্যান্স কমা। এই দুটোর মিলিত ভাবে একটাই বাড়াচ্ছে, টেম্পারেচারের কারণে কলিশনটা রেজিস্ট্যান্স বাড়াচ্ছে, আর ইয়ের ইনক্রিমেন্টটা অর্থাৎ ফ্রি ইলেকট্রন এবং হোলসের বৃদ্ধিটা রেজিস্ট্যান্স কমাচ্ছে। এই দুটো মিলিত ভাবে যেটা দাঁড়ায় আলটিমেট রেজিস্ট্যান্সটা কমে যায় অর্ধপরিবাহীর ক্ষেত্রে। তো আমরা পরিবাহীর ক্ষেত্রে অর্থাৎ ধাতব পরিবাহীর ক্ষেত্রে আমরা সাধারণত একটু দেখতে চাই যে কিভাবে টেম্পারেচারের সঙ্গে রেজিস্ট্যান্স পরিবর্তন হয়। তো আমরা মনে করলাম একটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটা ধাতব পরিবাহী আছে যার রেজিস্ট্যান্স হচ্ছে R0। টেম্পারেচার T ডিগ্রি সেন্টিগ্রেড করা হলো, এর রেজিস্ট্যান্স হচ্ছে RT। 0 ডিগ্রি সেন্টিগ্রেডে R0, T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় RT। তাহলে চেঞ্জ ইন রেজিস্ট্যান্স কত হলো? চেঞ্জ ইন রেজিস্ট্যান্স ফাইনাল মাইনাস ইনিশিয়াল RT মাইনাস R0। আর চেঞ্জ ইন টেম্পারেচার কত হলো? চেঞ্জ ইন টেম্পারেচার হলো T মাইনাস 0, দ্যাট ইজ ইকুয়াল টু T। তাহলে আমরা যদি এরকম করি যে ধরো R0 রেজিস্ট্যান্সের T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য রেজিস্ট্যান্স ইনক্রিজ করে RT মাইনাস R0। মানে R0 রেজিস্ট্যান্সের, 0 ডিগ্রিতে ছিল, R0 রেজিস্ট্যান্সের ইনিশিয়াল R0 রেজিস্ট্যান্সের টেম্পারেচার T ডিগ্রি বাড়ানোর ফলে রেজিস্ট্যান্স ইনক্রিজ করলো কত? RT মাইনাস R0। তাহলে একক রেজিস্ট্যান্সের T ডিগ্রি বাড়ালে কত? ঐকিক নিয়মে RT মাইনাস R0 বাই R0। আর একক রোধের একক উষ্ণতা যদি বৃদ্ধি করা হয় তাহলে কত হবে? RT মাইনাস R0 বাই R0T। এই যে একক রোধের একক উষ্ণতা বৃদ্ধি করলে যে রেজিস্ট্যান্স পরিবর্তন হচ্ছে অর্থাৎ RT মাইনাস R0 বাই R0T, এইটাকে আমরা বলি এটাকে আমরা বলি টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স। একে আমরা আলফা দিয়ে প্রকাশ করি। টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স এটাকে আমরা বলি। তার মানে আলফা ইজ ইকুয়ালস টু RT মাইনাস R0 বাই R0T। আর আমরা যদি ক্রস গুণ করে দিই RT মাইনাস R0 সমান R0 আলফা টি, আর RT সমান R0টা ওদিকে নিয়ে গেলে R0টা কমন নিলে 1 প্লাস আলফা টি। তো এইটা হচ্ছে যে টেম্পারেচারের সঙ্গে রেজিস্ট্যান্সের পরিবর্তনের যে রাশিমালা, অর্থাৎ RT ইজ ইকুয়ালস টু R0 ইন্টু 1 প্লাস আলফা টি। এখানে RT হলো T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রেজিস্ট্যান্স ওই পরিবাহীর, R0 হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রেজিস্ট্যান্স, আলফা হলো টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স এবং T হচ্ছে টেম্পারেচার ইনক্রিজ।
তাহলে এইটা হচ্ছে রিলেশন। এখন আমরা তার মানে একটা রেজিস্ট্যান্সকে যদি প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে গলন্ত বরফের মধ্যে রেখে দিই, তাহলে তার যে রেজিস্ট্যান্স হবে সেটা হচ্ছে R0। আর আমি একটা নির্দিষ্ট তাপমাত্রায় যদি সেই রেজিস্ট্যান্সটাকে রেখে দিই, তাহলে তার যে রেজিস্ট্যান্স হবে RT, এবং তাদের মধ্যেই রিলেশন। আমরা এখান থেকে আলফার মান আমাদের যদি জানা থাকে তাহলে RT বার করতে পারবো, আবার যদি আলফার মান না জানা থাকে RT যদি আমরা মেপে নিই অন্যভাবে, তাহলে আমরা আলফার মান বার করতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে আমরা যদি এক্সপেরিমেন্টালি ধরো আলফা কিংবা RT বার করতে চাই, তাহলে এই ফর্মুলাটা ইউজ করা একটা সমস্যা হচ্ছে যে এই টেম্পারেচারটা মেনটেন করাটা কিন্তু খুব একটা সহজ নয়। সেই জন্য 0 ডিগ্রিকে বাদ দিয়ে অন্য টেম্পারেচার, মানে যে কোনো দুটো টেম্পারেচারে যদি আমরা করি, তাহলেও কিন্তু আমরা রিলেশনটা বার করতে পারবো। তো আমরা সেটা বলছি পরে। তার আগে আরেকটা কথা বলি যে এই যে আলফাটাকে বলা হচ্ছে টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স। নর্মালি ধাতুর ক্ষেত্রে আলফা হচ্ছে পজিটিভ, কিন্তু অধাতুর ক্ষেত্রে আলফা কিন্তু অধাতু না, অর্ধপরিবাহীর ক্ষেত্রে আলফা নেগেটিভ, অর্থাৎ টেম্পারেচার বাড়ালে রেজিস্ট্যান্স কিন্তু কমে যাবে, আর এখানে কিন্তু রেজিস্ট্যান্স বেড়ে যাচ্ছে। তো আমরা এই ফর্মুলাটাকে একটা এক্সপেরিমেন্টাল ফর্ম, অর্থাৎ আমরা যখন ল্যাবে পরীক্ষা করব, সেই ল্যাবে পরীক্ষার জন্য সবসময় আমরা 0 ডিগ্রি টেম্পারেচার তো করতে পারি না আমাদের মতো ছোট ল্যাবে। সেই জন্য ছোট ল্যাবেও যদি এই পরীক্ষাটা করতে হয়, তাহলে আমরা যে কোনো দুটো টেম্পারেচারে করার জন্য আমরা একটু ফর্মুলাটাকে মডিফিকেশন করে নিতে পারি। ধরো T1 ডিগ্রি টেম্পারেচারে রেজিস্ট্যান্স হচ্ছে R1, তাহলে আমরা লিখতে পারি R1 ইজ ইকুয়ালস টু R0 ইন্টু 1 প্লাস আলফা T1 টেম্পারেচারে। অনুরূপ ভাবে ধরো ওইটারই T2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হচ্ছে R2, তাহলে R2 সমান, সরি এটা এরকম ভাবে লিখবো, R1 সমান এটা, এবার R2 সমান R0 ইন্টু 1 প্লাস আলফা T2। তাহলে এখন যদি আমরা R2 বাই R1 করে দিই, তাহলে কি হবে? R0 ইন্টু 1 প্লাস আলফা T2 বাই R0 ইন্টু 1 প্লাস আলফা T1। তাহলে R0 কেটে গেল, তার মানে দেখো আমার 0 ডিগ্রির যে বিষয়টা ছিল সেটা থাকলো না। তাহলে কি দাঁড়ালো? আমি যদি একটু গুণই করে দিই, তাহলে R2 ইন্টু 1 প্লাস আলফা T1 ইজ ইকুয়ালস টু R1 ইন্টু 1 প্লাস আলফা T2, और আমরা যদি গুণ করে দিই R2 প্লাস আলফা T1 R2 ইজ ইকুয়ালস টু R1 প্লাস আলফা T2 R1। তো আমি এখন আলফার মানটা যদি বার করতে চাই, আলফাগুলোকে একদিকে নিয়ে আসি, আলফা T1 R2 মাইনাস আলফা T2 R1 ইজ ইকুয়ালস টু R1 মাইনাস R2, और अल्फा इज इक्वल्स टू R1 माइनस R2 बाई এখানে আলফাটা কমন নিলে T1 R2 মাইনাস T2 R1। এখন এটাকে এরম ভাবে ফাইনাল মাইনাস ইনিশিয়াল যদি করে দিই, তাহলে দুদিকেই এটা কমন নিয়ে নিই মাইনাসটা, তার মানে এটাকে এভাবেও লেখা যায় R2 মাইনাস R1 বাই, নিচেটাকেও পাল্টে দিলাম, R1 T2 মাইনাস R2 T1। তো এইটা হচ্ছে আমাদের আলফা নির্ণয় করা। অর্থাৎ দেখো যে কোনো দুটো টেম্পারেচারে T1 এবং T2 তে আমরা যদি রেজিস্ট্যান্স জানা থাকে, তাহলে কিন্তু আমরা আলফার মানটা বার করতে পারি। অর্থাৎ আমাদের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা যে নিতেই হবে এমন কিন্তু কোনো কথা নেই। তো তাহলে আমরা দেখলাম যে টেম্পারেচারের তাহলে আমরা দেখলাম যে রেজিস্ট্যান্সের যে ডিপেন্ডেন্স অর্থাৎ নির্ভরশীলতা দুটো বিষয়ের ওপর নির্ভর করছে। একটা হচ্ছে ইন্টারনাল, তার নিজস্ব কিছু ধর্মের ওপর, আর হচ্ছে এক্সটার্নাল ফ্যাক্টরের ওপর। তার নিজস্ব ধর্মের ওপর এতে আমরা দেখে নিলাম তিনটে বিষয় রয়েছে, লেংথ, হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া এবং মেটেরিয়াল অফ দ্য কন্ডাক্টর। আর এক্সটার্নাল ফ্যাক্টরের ওপর অনেক কিছু থাকতে পারে, কিন্তু মেন যে বিষয়টা সেটা হচ্ছে টেম্পারেচার, এবং টেম্পারেচারের সঙ্গে রেজিস্ট্যান্স কিভাবে পরিবর্তন হয় তার একটা রাশিমালা আমরা নির্ণয় করলাম। তো আজকে এই পর্যন্তই। আমরা এরপরে রেজিস্টিভিটি টেম্পারেচারের সঙ্গে কিরকম তার পরিবর্তন হয় সেই বিষয়টা আমরা আলোচনা করব। আজকে এই পর্যন্ত। ওকে, থ্যাংক ইউ।